হাসিনা আমলে সরকারের উচ্চ প্রবৃদ্ধি দাবি জালিয়াতি। রয়টার্সকে ডক্টর ইউনুস বললেন সম্পদ পুঞ্জীভূতের ধারণা এড়িয়ে চলার অর্থনীতির কথা। মাঘের শুরুতে আবারও শীতের দাপট, কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। চরম বিপাকে খেটে খাওয়া মানুষ, হাসপাতালে বেড়েছে রোগী। সরকার বিদায় নিলেও কুষ্টিয়ায় কমেনি আওয়ামী লীগ নেতার দাপট, এখনও দখলে শিক্ষকের বাড়ি, দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলছে না সমাধান। সমুদ্রে বাড়ছে অনুমোদনহীন ট্রলিং বোটের দাপট, নিষিদ্ধ জাল ব্যবহারে ধ্বংস হচ্ছে পোনা মাছ, উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত। এবং ইউরোপা লিগের রোমাঞ্চকর জয় ম্যানচেস্টারে, রেঞ্জার্সের হারায় 2-1 ব্যবধানে। হফেনহাইমের মাঠে 2-3 গোলে জয় টটেনহামের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছি আমি সাইনা ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দাবি করার প্রবৃদ্ধির পেছনে আছে জালিয়াতি। বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তাকে জবাবদিহিতার কাঠগড়ায় না দাঁড় করানোর পেছনে পুরো বিশ্বকে দায়ী করেন তিনি। বলেন তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। নাসরিন আক্তারের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে অর্থনৈতিক উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা ছিল জালিয়াতি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সুইজারল্যান্ডের দাভোস শহরে চলা বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন ডক্টর ইউনুস। সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেয়া ওই সাক্ষাৎকারে ইউনুস বলেন, হাসিনা দাভোসে এসে দেশ কিভাবে চালাতে হয় সে কথা সবাইকে বলেছেন, তবে সে সময় কেউ তাকে প্রশ্ন করেননি। এটা কোনো ভালো ব্যবস্থা হতে পারে না। এমনকি তাকে জবাবদিহিতার কাঠগড়ায় না দাঁড় করানোর পেছনে পুরো বিশ্বকে দায়ী করেন ইউনুস। বলেন এটি বিশ্বের জন্য একটি শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ডক্টর ইউনুস। এ সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দিয়ে মানুষের জীবনমানের উন্নতি তুলনা করতে চান না বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনুস। বলেন তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটা মানুষের জীবনমানের উন্নতির লক্ষ্যে কাজ করতে চান বলে জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন বাংলাদেশের সংস্কার নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময়ে বৃহস্পতিবার নির্বাচন, আইন, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন তিনি। এ সময় তরুণ প্রজন্মের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তিনি। বলেন 18 নয় 16 বছরেই ভোটাধিকার বয়সসীমা হওয়া উচিত। নীরব দাসের প্রতিবেদন, বিস্তারিত। বিশ্বের জনপ্রিয় ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারত চলে গেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন তিনি। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়ে নতুন বাংলাদেশের পরিস্থিতি ও রাজনীতির নামে হাসিনা রেজিমের বর্বরতা তুলে ধরেন তিনি। ডক্টর ইউনুস বলেন, হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার গত 1.5 দশকে বাংলাদেশকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছে। 3টি কারচুপিপূর্ণ নির্বাচন দিয়ে টিকে থাকে ক্ষমতায়। সবশেষ 2024 সালে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে গণহত্যা চালানো হয় বলেও তুলে ধরেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, হাসিনা শুধু মানুষ হত্যা করেনি, অর্থ পাচার ছিল তার মূল কুকর্ম। ব্যাংকগুলিকে ভয় দেখিয়ে বিভিন্ন অবৈধ পথে টাকা পাচার করেছে তার দোসররা, গ্রাস করেছে অর্থনীতিকেও। তবে সাধারণের সহযোগিতায় ঘুরে দাঁড়ানো সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, হাসিনার বিরুদ্ধে যে বা যারাই দাঁড়িয়েছে সবার উপরে আইনের অপব্যবহার করে চালানো হয়েছে গুম ও খুন। তার জন্য লাখ লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। আমি নিজেও তার শিকার, যার বিরুদ্ধে শেষ মুহূর্তে সাধারণ মানুষ শক্ত অবস্থান নেয়। তরুণদের প্রত্যাশা অনুযায়ী সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান ডক্টর ইউনুস।
বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সংস্কার কমিশন নির্বাচনকেই গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণ দ্রুত চাইলে 2025-এর শেষে আর পূর্ণাঙ্গ সংস্কার চাইলে 2026 সালের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব বলে জানান তিনি। তরুণদের নিয়ে আসার কথা বলেন ইউনূস, কারণ তাদের জন্যই এই বিপ্লব সম্ভব হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এটি কেন্দ্রের কোনো যোগসাজশ ছিল না। That technology changed them. They are not Bangladeshi young people anymore. এর প্রজন্ম শক্তিশালী প্রজন্ম। বিপ্লবের সঙ্গে সরকার গঠন করতে চায় তারা, দেশের দায়িত্ব নিতে চায় তারা। প্রযুক্তি তাদের শুধু বাংলাদেশি নয়, বৈশ্বিক নাগরিক হিসেবে পরিণত করেছে। আমি মনে করি 18 নয়, 16 বছরে ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া উচিত তাদের, কারণ তাদের চিন্তা প্রযুক্তির সঙ্গে বেড়েছে। তারা বাম, ইসলামী বা কোনো রাজনৈতিক মতাদর্শের নয়, বরং সবাই এক হয়েই বাংলাদেশের জন্য এগিয়ে আসে। So where do you mature and see things in your own way? এছাড়া চাকুরির জন্য শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করে তাদের মেধা চাপিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শিক্ষা ব্যবস্থা প্রযুক্তি নির্ভর ও বাস্তবমুখী করার উপর জোর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূসের সঙ্গে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর বৈঠক করেন। বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এর গণতন্ত্র ধারাবাহিকতার প্রতি তার সমর্থন জানান। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বৈঠক করেন তিনি। এছাড়াও দাভোসের ক্লাইমেট হাবে যোগ দেওয়ার পাশাপাশি সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে সুইজারল্যান্ডের দাভোসে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের তৃতীয় দিনে বিশ্ব নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন সাবেক আমেরিকান ভাইস প্রেসিডেন্ট আল গোর। এ সময় তিনি বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে সমর্থনের অঙ্গীকার করেন। বৈঠকে আলোচনা করেন জুলাইয়ের অভ্যুত্থান, জলবায়ু পরিবর্তন এবং কিভাবে বৈশ্বিক উষ্ণতার প্রভাব প্রশমিত করা যায় তা নিয়ে। এছাড়াও অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং নির্বাচন ও ভূরাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে দাভোসের ক্লাইমেট হাবে যোগ দেন ডক্টর ইউনূস। Freedom Brigade, 1971, that's the first time we became independent. The next one is 2024. We regained this year. We lost it, we regained it. July Charter, because things happen in July, so this will be the July Charter for the country. And these will be implemented in a procedure laid down in our recommendations in this document. And that will be beginning of the new Bangladesh. এছাড়াও সম্মেলনের সাইডলাইনে বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বিয়ার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। পরিযায়ী পাখির কলতানে মুখর ঠাকুরগাঁওয়ের রামরাই দিঘি। জলাশয় জুড়ে পাখিদের মেলা, উপভোগে ভিড় করছেন দর্শনার্থীরা। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। লন্ডন ক্লিনিক থেকে 17 দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় শুক্রবার রাত 9টায় তার ছেলের বাসায় নেওয়া হবে তাকে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, খালেদা জিয়াকে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিয়েছেন। দ্য লন্ডন ক্লিনিক থেকে রাতে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন। গত 8 জানুয়ারি থেকে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। তিনি লিভার আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। এর আগে 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত 1:25 এ ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে সিলেট, শেরপুর, ফেনী সহ দেশের আরও কয়েক জায়গায় ভূমিকম্প হয়েছে। তাৎক্ষণিক কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানা যায়নি। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। এটি মাটির 112 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.1। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। পঞ্চগড়, লালমনিরহাট সহ কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে বিভিন্ন যানবাহন। মোটা জামা কাপড় গায়ে জড়িয়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্ত মানুষ। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তীব্র শীতে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। বিশেষ করে ছোট শিশুরা সর্দি, কাশি, নিউমোনিয়া এবং বৃদ্ধরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। মানুষ আসে না এই ঠান্ডার মাঝে, প্যাসেঞ্জার কম পাই, গাড়ি চালাইতে পারি না। খামড়াইতাম পারি না, আমার উপাস থাকা লাগে। প্রচুর কাছে আমরা শীতল লাগে বাড়াইতে পারি না, করতে গিয়া খামাজারও সমস্যা হয়। সবসময় খামা যাইতামও হয় না ঠিক মতন। আর বাচ্চা ঠান্ডার কারণে সমস্যা হচ্ছে। আর 3 দিন হলো ভর্তি হয়েছি। বাচ্চা যেরকম তো সেরকম, এখনো উন্নতি হয় নাই। ঘন কুয়াশায় আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে কাজিরহাট অংশে 2টি ও পাটুরিয়া অংশে 3টি ফেরি আটকা পড়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত 12টার পর থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ফলে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত 1:30 থেকে আরিচা, কাজিরঘাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ম্যানেজার আব্দুস সালাম জানায়, দুর্ঘটনা এড়াতে আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় নৌপথ দুটিতে ফেরি চলাচল শুরু করা হবে। সপ্তাহান্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী NI নাহিদ। নাহিদ, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত নিয়ে জানাবেন। ধন্যবাদ সাইনা। যেমনটি আপনি বলছিলেন, ছুটির দিনে এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে। তো আমরা বাজারে আসার পর দেখতে পাচ্ছি যে শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকায় আলু, পেঁয়াজের দাম অনেক কম হলেও, তুলনামূলক কম হলেও ব্রয়লার মুরগির দাম কম হলেও কিন্তু চালের দাম খুব চড়া। চালের দাম কেন চড়া, চালের দামের সম্পর্কে আমাদেরকে একজন ব্যবসায়ী জানাবে। আমরা আপনার মাধ্যমে জানতে আজকে 20 থেকে 25 দিন ধরে চালের দাম বেশি। প্রতিটা চালের দাম বেশি, প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা বেশি। যেমন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিন্তু চালের উপর থেকে যে ব্যাট ট্যাক্স ছিল এটা প্রত্যাহার করছে, আমদানি করছে। তারপরে আমাদের দেশে থেকে ফলন আসছে। কিন্তু আসলে এই সিন্ডিকেটটা, এটা বড় বড় কোম্পানি যারা আছে আর বড় বড় মেলার যারা আছে, ওরা সিন্ডিকেটটা করে কিন্তু চালের দামটা বাড়াইছে। মনে করেন মিনিকেট আমরা আগে বিক্রি করতাম 70 থেকে 72 টাকা, ওই মিনিকেট এখন 80 থেকে 82 টাকা। তারপর আটাশ চাল বিক্রি করছি 56 থেকে 55 টাকা, আর এখন ওই আটাশ চাল 60 থেকে 62 টাকা। নাদের চাল আমরা বিক্রি করছি 75 থেকে 80 টাকা, এখন 75 থেকে দেখা গেছে কোনো কোনো কোয়ালিটি বেঁধে 90 টাকা পর্যন্ত হয়েছে। তো এইভাবে এই কাঠারিয়া তবে যেমন 1 কেজিতে বাড়ছে 10 থেকে 12 টাকা। তো এভাবে প্রতিটা চাইলে মনে করেন 10 থেকে 12 টাকা বাড়ছে। এটা একমাত্র বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে আর মেলা যারা আছে, এরা সিন্ডিকেট করে চালের দামটা বাড়াইছে। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, দেশে কোনো ঘাটতি নেই। যেমনটি তিনি বলছিলেন যে চালের দামের সম্পর্কে, তো আমরা যে দেখতে পাচ্ছি যে আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, ব্রয়লার মুরগি 210 থেকে 210 টাকার মধ্যে, সোনালী মুরগি 320 টাকা থেকে 350 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ নাহিদ। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। লক্ষ্মীপুরে মাছ ও মুরগির দাম কিছুটা কমলেও একই বাজারে 3 দামে বিক্রি হচ্ছে গরুর মাংস।
এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, গরুর মাংসের দামের এমন বৈচিত্র্যতার কারণ কি, সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে? পারজানা, আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের গরু এবং মাছ মাংসের বাজারে। লক্ষ্মীপুরে যে গত সপ্তাহের তুলনায় লক্ষ্মীপুরে আজকে যে মাছের বাজার রয়েছে, এই মাছের বাজারে ইলিশ মাছের দাম যে 600 থেকে 700 গ্রাম যে ইলিশ মাছ গত সপ্তাহে বিক্রি হয়েছে 1500 টাকা, সেই ইলিশ মাছ আজ বিক্রি হচ্ছে 1300 টাকা। তো ইলিশ মাছের দাম প্রতি কেজিতে প্রায় 200 টাকা করে কমছে এবং যে ইলিশ 1 কেজি সাইজে ইলিশ বিক্রি করা হতো 2400 টাকা, সেই ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা করে। এছাড়া রয়েছে যে চিংড়ি মাছ, যে চিংড়ি মাছ 10 পিস ইলিশের চিংড়ি মাছ সেটি বিক্রি হচ্ছে 1600 টাকা করে, 1700 টাকা। এবং যে চিংড়ি মাছ 14 থেকে 15টি পিস সেই ইলিশ মাছ সেই চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 750 টাকা 800 টাকা করে, এবং চিংড়ি মাছও প্রায় 200 থেকে 300 টাকা করে দাম কমেছে। এছাড়াও রয়েছে যে তেলাপিয়া মাছ, কাতল মাছ, রুই মাছ, অন্যান্য মাছগুলো রয়েছে। তেলাপিয়া মাছ 180 টাকা করে বিক্রি হচ্ছে এবং অন্য যে মাছ, কাতল মাছ এবং রুই মাছ 250 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও রয়েছে যে মুরগির মাংস, ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 210 টাকা করে কেজি, সে ব্রয়লার মুরগি 190 টাকা দরে বিক্রি হচ্ছে এবং কক মুরগি যেটা সোনালী 350 টাকা, সেটা এখন 330 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরে যে গরুর মাংসের বাজারে। এই গরুর মাংস একই বাজারে 3টি দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। একটি দোকানে বিক্রি করা হচ্ছে 650 টাকা হাড় সহ, আরেকটি দোকানে বিক্রি করা হচ্ছে 680 টাকা করে, এবং বাকি যে দোকানগুলো রয়েছে সেখানে 750 টাকা করে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এখানকার যে আমরা ক্রেতা সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গরুর মাংস একই বাজারে 3টি দরে বিক্রি করার কারণে যারা ক্রেতা তারা বিভ্রান্তি পড়ছে। তারা প্রশাসনের কাছে দাবি করছে যে তারা যেন বাজার মনিটরিং করে গরুর বাজারে একটি নির্দিষ্ট দরে নিয়ে আসা, যেখানে ক্রেতারা তাদের সর্বোচ্চ সেবাটা পাবে। এ ছিল লক্ষ্মীপুর থেকে মাছ মাংস বাজারের সর্বশেষ খবর। কুষ্টিয়ায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উঠেছে স্কুল শিক্ষকের বাড়ি দখলের অভিযোগ। 3 বছর ধরে জোরপূর্বক ওই আওয়ামী লীগ নেতা বাড়ি দখল করে লাগিয়ে রেখেছেন তালা। দখল ছাড়তে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদাও। দীর্ঘদিন ধরে নিজ বাড়ি ফেরত পেতে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরেও অসহায় ওই স্কুল শিক্ষক, তবুও মিলছে না সুরাহা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া শহরতলির বাড়াদি এলাকার স্কুল শিক্ষক কাজী রেজাউল করিম 2023 সালে ওই এলাকাতেই একটি জমিসহ বাড়ি কেনেন তিনি। তবে সেই বাড়ির দিকে চোখ পড়ে 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিনের। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জোরপূর্বক ওই আওয়ামী লীগ নেতা বাড়িটি দখল করে লাগিয়ে দেন তালা। সে সময় ওই স্কুল শিক্ষক প্রশাসন সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও উদ্ধার করতে পারেনি তার দখল হওয়া বাড়িটি। নাম খারিজ, আমার দলিল সব কিছু আমার আছে। হঠাৎ করে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ময়েন উদ্দিন আর তার অনুসারীরা এসে আমার বাড়িটায় তালা দিয়ে দেয়। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা ময়েন উদ্দিন গ্রেপ্তার হলে বাড়িটি ফিরে পাওয়ার আশায় বুক বাঁধতে শুরু করে স্কুল শিক্ষক রেজাউল। তবে সে আশাও পূরণ হয়নি তার। আওয়ামী লীগ নেতা ময়েন জেলে থাকলেও তার সহযোগীরা এখনও দখল করে রেখেছে বাড়িটি। দখল ছাড়তে চাওয়া হচ্ছে মোটা অঙ্কের চাঁদাও। ময়েন জেল হাজতে থাকলেও তার অনুসারীরা, তার ভাই ভাস্তিরা আমাকে জোর করে আমার বাড়িটা দখলে রেখেছে এবং বাড়ি ছাড়বে মর্মে আমার কাছে বিভিন্ন 5 লাখ টাকা দাবি করেছে। এতদিন এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ময়েনের দাপটে কেউ প্রতিবাদ করার সাহস না পেলেও এখন স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ নেতার দখলকৃত স্কুল শিক্ষকের বাড়িটি উদ্ধারে প্রশাসনের পদক্ষেপ চায় তারা। বাড়িটা হচ্ছে রেজা মাস্টার, ওনার হচ্ছে বাড়িটা তাড়াতাড়ি জন্য হচ্ছে প্রশাসন দেখে হচ্ছে মুক্ত করে দেয়। তবে এ ধরনের ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ওই স্কুল শিক্ষককে সব ধরনের আইনগত সহযোগিতা দেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। তিনি আমাদের কাছে যদি আবেদন করেন, তার আবেদন এবং তার যে সমস্ত ডকুমেন্ট আছে, জমির কাগজপত্র আছে, অর্থাৎ খাজনা, দাখিলা বা অন্যান্য যে সমস্ত কাগজ থাকার কথা, ওইগুলি যাচাই বাছাই সাপেক্ষে ওনার প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষকের বাড়ি দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা সহ বাড়িটি দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সমুদ্রে দিন দিন বাড়ছে অনুমোদনহীন ট্রলিং বোটের দাপট। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার কারণে ধ্বংস হচ্ছে পোনা। গবেষকরা বলছেন, অগভীর সমুদ্রে ট্রলিং বোট দিয়ে মাছ শিকার করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছের প্রজনন ক্ষেত্র। ভেস্তে যাচ্ছে মাছ উৎপাদন বাড়ানোর সরকারি পরিকল্পনা। রিয়াজ আহমেদ মুসার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। সমুদ্রে মাছ শিকার শেষে বরগুনার পাথরঘাটার বিভিন্ন স্থানে নোঙর করে আছে অসংখ্য অনুমোদনহীন ট্রলিং বোট। এসব বোটে নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে শিকার করা হচ্ছে মাছ। মারা যাচ্ছে পোনা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। অনিয়ন্ত্রিত মাছ শিকারের কারণে সমুদ্রে মাছের ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ মৎস্যজীবীদের। এই অবস্থা চলতে থাকলে সমুদ্র হয়ে পড়বে মাছ শূন্য। বাংলাদেশে এমন ট্রলিং হয়েছে, ইলিশ মাছের ডিম পর্যন্ত ওরা নিয়ে আসে। এখন বাংলাদেশের ট্রলিং বন্ধ না করলে মৎস্য ব্যবসা বন্ধ হয়ে যাবে। গৌরী ফাঁসের জাল তো এগুলো টানলে মানে পোনা পর্যন্ত মাছের পোনাটা পর্যন্ত জালে চললে। চিটিয়াঙ্গের যে বড় বড় জাহাজ আছে, ট্রলিং জাহাজ, ওইগুলা খুব ক্ষতি করে সাগরের। 1 লাখ 1.5 লাখ গইলে একটা টিরিপে জাল ক্ষতি হইতে থাকে প্রত্যেকটা ট্রলারের। গবেষকরা বলছেন, নীতিমালা অনুযায়ী 40 মিটারের কম গভীর পানিতে ট্রলিং বোট চালানো নিষেধ, কিন্তু নিয়ম ভেঙে নির্বিচারে মাছ ধরায় ধ্বংস হচ্ছে মাছের আবাসস্থল। যে অঞ্চলগুলোতে মাছেরা এসে ডিম ছাড়ে, খাবার খায়, মানে অধিক সংখ্যক হারে বিচরণ করে, সেই অঞ্চলগুলোতে তারা হচ্ছে যে অবৈধভাবে মাছ ধরছে, নিয়ম বহির্ভূতভাবে মাছ ধরছে। ফলে হচ্ছে যে মাছের সাথে সাথে অন্যান্য নন টার্গেট যে স্পিসিসগুলো আছে, যেমন ধরেন শামুক, ঝিনুক, কাঁকড়া, বিভিন্ন ক্রেফিশ, অ্যাকোয়াটিক ভেজিটেশন, এগুলো ওদের হচ্ছে জালের সাথে উঠে আসতেছে। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে ব্রিডিং গ্রাউন্ড এবং প্রজনন ক্ষেত্র যেটা। এদিকে ট্রলার মালিকরা বোট চলাচলের বিষয়ে রিট আবেদন দাখিল করায় কার্যকর ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ। ট্রলিং এর ব্যাপারে সরকার খুবই আন্তরিক, আশা করতেছে এটার একটা সমাধান হবে। ট্রলার মালিক যারা ট্রলিং করে ওরা একটা রিট করেছিল, সেই রিটে বর্তমানে নিষেধাজ্ঞা চলতেছে। সমুদ্রে দাপিয়ে বেড়ানো ট্রলিং বোটগুলোর মধ্যে বরগুনায় রয়েছে অন্তত 50টি। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় এসব বোটের দৌরাত্ম্য কমাতে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।